কারণ ইসলাম আল্লাহ তাআলা রক্ষা করবেন, আল্লাহর দ্বীন, বরং ইসলামই আমাদেরকে রক্ষা করতে পারে, আজকের বিশ্বকে রক্ষা করতে পারে, অন্য কোনো কিছু নয়। তাহলে ইসলামী দল এই গণতন্ত্রের ফসল ভোগ করবে। শহীদ মুহাম্মদ কামারুজ্জামান একটি নাম, একটি আন্দোলন ও একটি বিস্ময়কর প্রতিভা। যুগ নয়, শতাব্দীর ক্ষণজন্মা ইসলামী আন্দোলনের এক অগ্রসেনানী মুহাম্মদ কামারুজ্জামান। প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সেরা মেধাবী ছাত্র তিনি, যিনি একাধারে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। মেধাবীদের সাহসী ঠিকানা শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতো একটি ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতাদের অন্যতম হিসেবে ঐতিহাসিক অবদান রেখেছেন তিনি। বলা যায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা তিনি। নেতৃত্ব দিয়েছেন সে আন্দোলনের সিপাহ সালারের। তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে এদেশের মানুষ সমাজ, সভ্যতা ও পাশ্চাত্যের নানা অসঙ্গতির ইতিহাস জানতে সক্ষম হয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গনে গুণগত পরিবর্তন, স্বচ্ছতা ও জবাবদিহিতার লড়াইয়ে তিনি অন্যতম। মুহাম্মদ কামারুজ্জামান যেমন একদিকে সফল রাজনীতিবিদ ও সংগঠক হিসেবে, অন্যদিকে একজন সফল সাংবাদিক ও সম্পাদক। তারই সফল সম্পাদনা সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকা আজ অপরিচিত নাম। রাজনৈতিক ময়দানে প্রত্যক্ষ অংশগ্রহণের পাশাপাশি মুহাম্মদ কামারুজ্জামান বাংলাদেশের রাজনীতি, ইসলামী সংগঠন ও আন্দোলন, গণতন্ত্র, তার বিকাশ, নির্বাচন, গণমাধ্যম, সমাজ সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রচুর চিন্তা ও গবেষণা করে চলছেন। তিনি বাংলাদেশের অবাধ গণতন্ত্র প্রতিষ্ঠা সহ ইসলামী আদর্শ প্রতিষ্ঠা ও তার কৌশল নিয়ে বেশ কয়েকটি মৌলিক গ্রন্থ রচনা করেছেন। সেই বইগুলো পাঠক মহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। মুহাম্মদ কামারুজ্জামান 1952 সালের 4 জুলাই শেরপুর জেলার বাজিতখিলা ইউনিয়নের মুজিপাড়া গ্রামে এক ধর্মপ্রাণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম ইনসান আলী সরকার ও মাতা মরহুমা সালেহা খাতুন। তিনি কুমরি কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার পর শেরপুর জিকেএম ইনস্টিটিউশনে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। তিনি প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত বরাবরই প্রথম স্থান অধিকার করেছেন। 8ম শ্রেণীতে তিনি আবাসিক বৃত্তি পান। 1966 সালে জিকেএম ইনস্টিটিউশন থেকে 4টি বিষয়ে লেটার সহ এসএসসি পরীক্ষার প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং আবাসিক বৃত্তি লাভ করেন। পুরো শেরপুরে একজন ভালো ছাত্র হিসেবে তিনি পরিচিত ছিলেন। এছাড়াও তিনি ছাত্র জীবন হতেই একজন বিনয়ী, ভদ্র, অমায়িক মানুষ হিসেবে সর্বজন নিবেদিত। 1966 থেকে 1969 সেশনে জামালপুর আশেক মাহমুদ কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়ন করেন, কিন্তু দেশে 1970-এর গণ আন্দোলন শুরু হওয়ার পর পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন। 1971 থেকে 1972 সালে অনুষ্ঠিত মোহেন শাহী নাসিরাবাদ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। 1973 থেকে 1974 সালে অনুষ্ঠিত ঢাকা আইডিয়াল কলেজ থেকে ডিস্টিংশন সহ বিএ পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে মাস্টার্সে ভর্তি হন। সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি লাভ করেন। 1976 সালে কৃতিত্বের সাথে সাংবাদিকতায় এমএ পাশ করেন। জননেতা কামারুজ্জামান 1977 সালে নূরনাহারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি 5 সন্তানের জনক। তারা হলেন হাসান ইকবাল ওয়ামি, হাসান ইকরাম ওয়ালি, হাসান জামান ওয়ালি, হাসান ইমাম ওয়াফি, আহমদ হাসান সাফি। শেরপুরের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মরহুম কাজী ফজলুর রহমানের আহ্বানে জিকেএম ইনস্টিটিউশনে 9ম শ্রেণীর ছাত্র থাকাকালীন তিনি ইসলামী ছাত্র আন্দোলনে যোগ দেন। কলেজে পা দিয়েই তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। 1977 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হলে তিনি প্রথম ঢাকা মহানগরীর সভাপতি এবং পরে সেক্রেটারি জেনারেল পদে মনোনীত হন। 1978 সালের 19 এপ্রিল ভারপ্রাপ্ত সভাপতি এবং 1 মাস পরেই নির্বাচনের মাধ্যমে সেশনের বাকি সময়ের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। 1978 থেকে 1989 সালেও শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে পূর্ণ নির্বাচিত হন। বিশ্ব মুসলিম সংস্থা ওয়ামি এবং বাংলাদেশ সরকারের যুব মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে 1979 সালের মৌচাক স্কাউট ক্যাম্পে আন্তর্জাতিক ইসলামী যুব সম্মেলনের আয়োজন করা হয়। এতে তিনি প্রধান সংগঠকের দায়িত্ব পালন করেন। এ সময় যুব মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন শেরপুরের আরেক কৃতি সন্তান মরহুম খন্দকার আব্দুল হামিদ। এই সম্মেলনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথি ছিলেন। বিশ্বের ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক গৌরব গাথার নাম, কিন্তু এর সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে আরেকজন
মোহাম্মদ কামরুজ্জামানের নামটি। 1977 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হলে তিনি প্রথম মহানগরী সভাপতি, পরে সেক্রেটারি জেনারেল মনোনীত হন। 1978 সালের 19 এপ্রিল ভারপ্রাপ্ত সভাপতি এক মাস পরই নির্বাচনের মাধ্যমে সেশনের বাকি সময়ের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। 1978 থেকে 1989 সালেও শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন। ছাত্র জীবন শেষে মোহাম্মদ কামারুজ্জামান সাংবাদিকতাকেই পেশা হিসেবে গ্রহণ করেন। 1980 সালে তিনি বাংলা মাসিক ঢাকা ডাইজেস্ট পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে কাজ শুরু করেন। 1981 সালে তাকে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। মাত্র একজন পিয়ন ও একজন কর্মচারী নিয়ে যাত্রা শুরু করে সোনার বাংলা সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সোনার বাংলায় ক্ষুরধার লেখনির কারণে এরশাদের শাসনামলে পত্রিকাটির প্রকাশনা নিষিদ্ধ হয়। সোনার বাংলা রাজনৈতিক কলাম ও বিশ্লেষণ বেশ জনপ্রিয়তা অর্জন করে এবং পত্রিকাটি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক সাপ্তাহিকদের মর্যাদা লাভ করে। কারাগারে যাওয়ার পূর্বে পর্যন্ত মোহাম্মদ কামারুজ্জামান পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগে কতিপয় ব্যক্তির সহযোগিতায় একটি ব্যতিক্রমী ধর্মী সাপ্তাহিক ম্যাগাজিন নতুন পত্র প্রকাশ করেন। অবশ্য এই পত্রিকাটির প্রকাশনা বর্তমানে বন্ধ রয়েছে। মোহাম্মদ কামারুজ্জামান 1983 সাল থেকে 1993 সাল পর্যন্ত 10 বছর দৈনিক সংগ্রামের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। মোহাম্মদ কামারুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের একজন সদস্য এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। 1985 থেকে 1986 সাল পর্যন্ত তিনি অবিভক্ত বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়ন BFUজের কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি 1979 সালে মোহাম্মদ কামারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। একই বছর তিনি জামায়াতের রুকন সদস্য হন। 1981 থেকে 1982 সালে তিনি কিছুদিনের জন্য ঢাকা মহানগরী জামাতের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। 1982 সাল থেকে 1992 সাল পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1992 সালে তাকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব অর্পণ করা হয়। জামায়াতের কেন্দ্রীয় রাজনৈতিক কমিটি ও লিয়াজো কমিটির সদস্য হিসাবে বিগত স্বৈরাচার এরশাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে 1983 থেকে 90 পর্যন্ত তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1993 সাল থেকে 1995 সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। জামায়াতে ইসলামী সিনিয়র সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান বাংলাদেশের নির্বাহী কমিটি, কেন্দ্রীয় মজলিসে সুরা, কেন্দ্রীয় কর্মপরিষদ ও বিভিন্ন কমিটির সদস্য এবং আন্তর্জাতিক বিষয়ক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1996 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গঠিত 4 দলের কেন্দ্রীয় লিয়াজো কমিটির অন্যতম শীর্ষ নেতা হিসেবে তার অবদান উল্লেখযোগ্য। ইসলামী ও জাতীয়তাবাদী শক্তির ঐক্য প্রচেষ্টায় তিনি অক্লান্ত পরিশ্রম করেন। এজন্য দলীয় রাজনীতি ছাড়াও বিভিন্ন ফোরামের সভা সমাবেশ, সেমিনার, স্পোজিয়ামে তার সক্রিয় উপস্থিত বিশেষভাবে লক্ষ্য করা যায়। জননেতা মোহাম্মদ কামারুজ্জামান বহু দেশে ভ্রমণ করেছেন। এর মধ্যে রয়েছে সৌদি আরব, ইরান, নেপাল, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, ফ্রান্স, সুইডেন, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, জার্মানি, তুরস্ক, ইয়েমেন, ব্রুনাই, বাহরাইন ও কুয়েতে। লেখক মোহাম্মদ কামারুজ্জামান দেশি বিদেশি বিভিন্ন ইস্যু নিয়ে কলাম লিখতেন। পত্র পত্রিকা ও বিভিন্ন জার্নালে তার লেখা প্রকাশিত হয়েছে। তার লিখিত বইগুলো পাঠকের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আধুনিক যুগে ইসলামী বিপ্লব, পশ্চিমা চ্যালেঞ্জ ও ইসলাম, বিশ্ব পরিস্থিতি ও ইসলামী আন্দোলন, সংগ্রামী জননেতা অধ্যাপক গোলাম আজম, সাইদ বদিউজ্জামান নুরসি। 2013 সালের 9 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারক শাহিনুর রহমান মোহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডের রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে 6 জুন আপিল করেন মোহাম্মদ কামারুজ্জামান। পরবর্তীতে 5 জুন এ বিষয়ে শুনানি হয়। 17 সেপ্টেম্বর মোহাম্মদ কামারুজ্জামানের পক্ষে আপিলের যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবীরা। এরপর 3 নভেম্বর আপিল বিভাগের তৎকালীন জ্যেষ্ঠ বিচারপতি ও তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে বিচারপতি বেঞ্চ মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে সংক্ষিপ্ত আদেশে রায় ঘোষণা করেন। 2011 সালের 5 ডিসেম্বর কামারুজ্জামানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। 2012 সালের 12 জানুয়ারি প্রসিকিউশন কামারুজ্জামানের বিরুদ্ধে পুনরায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। 31 জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল 1। এরপর 16 এপ্রিল কামারুজ্জামানের মামলাটি ট্রাইব্যুনাল 1 থেকে ট্রাইব্যুনাল 2 এ স্থানান্তর হয়। 16 মে ডিফেন্স পক্ষ থেকে 20 মে প্রসিকিউশনের আইনজীবীরা কামারুজ্জামানের বিরুদ্ধে
অভিযোগ গঠনের শুনানি শেষ করেন। এরপর 2012 সালের 4 জুন কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তার বিরুদ্ধে 1971 সালে হত্যা, নির্যাতন, দেশ থেকে বাধ্য করা সহ মানবতা বিরোধী অপরাধের 7টি ঘটনায় অভিযোগ গঠন করা হয়। 2012 সালের 15 জুন থেকে পরবর্তী বছরের 20 ফেব্রুয়ারি পর্যন্ত কামারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান সহ প্রসিকিউশনের 18 জন সাক্ষ্য দেন। অন্যদিকে কামারুজ্জামানের পক্ষে 2013 সালের 6 থেকে 24 মার্চ পর্যন্ত 5 জন ডিফেন্স সাক্ষী দিয়েছেন। তারা হচ্ছেন মোহাম্মদ আরশেদ আলী, আসগর আলী, কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল, বড় ভাই কফিল উদ্দিন ও আব্দুর রহিম। 2013 সালের 9 মে ট্রাইব্যুনাল যুদ্ধ অপরাধের অভিযোগসমূহ প্রমাণিত হয়, মৃত্যু দণ্ডাদেশ প্রদান করেন। কামারুজ্জামান তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন ও বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মন্তব্য করেন। 11 এপ্রিল 2015 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাত 10:31 ফাঁসিতে ঝুলিয়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রিয় দর্শক, শহীদ মোহাম্মদ কামারুজ্জামানের জীবন সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।